আজকের প্যাসেজটা নেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকার একটা অংশ থেকে। খুব সুন্দর একটা পিস অফ রাইটিং, তো সেটা নিয়ে আমি পড়ছি প্রথমে, তারপরে তোমরা নিজেরা আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকবে। ভারতের ইতিহাসে স্বামীজির গভীর প্রভাব সর্বজনবিদিত। বাল গঙ্গাধর তিলক, শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে শঙ্করী প্রসাদ বসু বলেছেন, এই চারজন ভারতীয় ইতিহাসকে উত্তোলিত করেছিলেন। এদের উপর স্বামীজির প্রভাব ছিল যথেষ্ট। স্বামীজির দেহান্তরের পরে যখন দক্ষিণ ভারতে প্রচার চলছে যে পাশ্চাত্যে গিয়ে এই সন্ন্যাসী নিষিদ্ধ খাদ্য গ্রহণ করেছেন, তখন তিলকের মতো মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ দরাজ হৃদয়ে বলেছেন, স্বামীজি হলেন দ্বিতীয় শঙ্করাচার্য। বেলুর মঠে এসে গান্ধী স্বামীজির সাক্ষাৎ পাননি, কিন্তু তিলক পেয়েছিলেন দুবার। প্রথমবার স্বামীজি গিয়েছিলেন তিলকের পুনে আবাসে, দ্বিতীয়বার তিলক এসেছিলেন বেলুড়ে। অরবিন্দ বলেছেন, রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব ছিল বলেই জাতীয় আন্দোলন সম্ভবপর হয়েছিল। হরিজন আন্দোলনের ওপর স্বামীজির প্রভাবের কথা গান্ধীর সকল জীবনীকার স্বীকার করেছেন। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছ? ইজ ইট ক্লিয়ার? আমরা প্রত্যেক দিন আনন্দবাজারের পিস অফ রাইটিং থেকে নিয়ে ট্রান্সলেশন শিখতে থাকব, এবং যে ডেসক্রিপটিভ ইংলিশটা তোমাদের লিখতে দেব সেটা আমি আলোচনা করে দেব। প্রথমে আমরা টার্গেট রেখেছি ট্রান্সলেশন, ধীরে ধীরে আমরা প্রিসাইসে ঢুকবো আবার, এবং ভেরি বেসিক থেকে আমরা শিখতে থাকবো ডেসক্রিপটিভ ইংলিশ। তো যাই হোক, প্রথম যে লাইন সেটা একটু দেখতে থাকবে তোমরা। প্রথম লাইনটা আমি করছি। ভারতের ইতিহাসে স্বামীজির প্রভাব, গভীর প্রভাব সর্বজনবিদিত। তো এই ধরনের সেন্টেন্স যখন তোমাকে দেবে, ভারতের ইতিহাসে স্বামীজির গভীর প্রভাব সর্বজনবিদিত, তখন তোমাকে প্রথমে সাবজেক্ট, আমি যেটাই বলেছি যে সাবজেক্টকে আমাকে হাইলাইট করতে হবে, এবং স্বামীজির গভীর প্রভাব, তাই না? তা স্বামীজির গভীর প্রভাব, এটাকে আমি কি অ্যাপোস্ট্রফি এস প্যাটার্নে লিখবো না অফ প্যাটার্নে লিখবো? আমরা যেহেতু লিভিং বিং স্বামীজি, তো সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস প্যাটার্নেই লিখবো। তো দেখতে থাকো কি লিখবো। স্বামীজি's immense contribution অথবা স্বামীজি's firm influence কোথায়? on the history of India is known to all. This is our সর্বজনবিদিতকে আমরা কি লিখব? known to all. ওকে, তাহলে স্বামীজি's immense contribution অথবা ফার্মড ইনফ্লুয়েন্স on the history of India is known to all. এরপরে দেখো, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। বাল গঙ্গাধর তিলক, শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে শঙ্করী প্রসাদ বসু বলেছেন, এই চারজন ভারতীয় ইতিহাসকে উত্তোলিত করেছেন। এদের উপর স্বামীজির প্রভাব ছিল যথেষ্ট। এই পুরো লাইনটাকে তোমাকে একত্রে লিখতে হবে, তাহলে লেখাটা কিন্তু খুব সুন্দর হবে। লেখাটা আর ছোট করা যাবে না এই মুহূর্তে, ওকে, যেহেতু বড় করে ফেলেছি একবার, আর ছোট করা যাবে না।
যেহেতু একবার বড় হয়ে গেছে, নেক্সট ডে থেকে আমরা ছোট করে দেব। ঠিক আছে, তো দেখে নাও যে কি আছে। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে বাল গঙ্গাধর তিলক, শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে শঙ্করী প্রসাদ বসু বলেছেন, এই চারজন ভারতীয় ইতিহাসকে উত্তোলিত করেছেন। এদের ওপর স্বামীজির প্রভাব ছিল যথেষ্ট। তার মানে এমন ব্যাপার যে শঙ্করী প্রসাদ বসু কাদের কথা, এই চারজনের কথা বলেছিলেন। কারণ কি ছিল, যে এরা ভারতীয় ইতিহাসকে উত্তোলিত করেছিলেন কার প্রভাবে? স্বামীজির প্রভাবে। ট্রান্সলেশনটা আমি এইভাবে করব। ওকে, যদি আলাদা আলাদা করতে যাই তাহলে সেন্টেন্সের মিনিং ঠিক আসছে না। মিনিং মানে কি, সেন্টেন্সের মধ্যে যে একটা লিঙ্ক, সেই লিঙ্কটা হারিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন করব তাহলে কিভাবে করব দেখো, যে প্রথম হলো কে করেছিল, শঙ্করী প্রসাদ বসু বলেছেন। তাহলে শঙ্করী প্রসাদ বসু, সরি, কাদের সম্বন্ধে বলেছেন? এই চারজন সম্বন্ধে বলেছেন। শঙ্করী প্রসাদ বসু, সেইড অফ করতে পারো, সেইড অফ কাদের সম্বন্ধে? বাল গঙ্গাধর তিলক, তারপরে কে ছিলেন? শ্রী অরবিন্দ, তারপরে কে ছিলেন? মহাত্মা গান্ধী, অ্যান্ড কে? সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বসু। সিএইচ বাসু লিখলাম। তাহলে কি করেছিল ভালো করে, যে শঙ্কর প্রসাদ বাসু সেইড অফ বাল গঙ্গাধর তিলক, শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী অ্যান্ড নেতাজি সুভাষচন্দ্র বসু। কিসের জন্য? যে এরা কি করেছিল, চারজন ভারতীয় ইতিহাসকে কি করেছিলেন? উত্তোলিত করেছিলেন। ওকে, ফর রিচিং দ্য ইন্ডিয়ান হিস্ট্রি at its culmination. ওকে, ফর রিচিং, উত্তোলিত করেছিল মানে কি, ভারতীয় ইতিহাসটা কি হয়েছিল, এটার কালমিনেশন মানে অ্যাপেক্স পয়েন্টে বা অ্যাপেক্স লেভেলে, পিক লেভেলে, যাকে অ্যাপোজি বলা হয়, সেই জায়গায় যখন বিচরণ করছিল, তার মানে সেইখানে পৌঁছে দিয়েছিল। ফর রিচিং ইন্ডিয়ান হিস্ট্রি, সরি, টু ইটস কালমিনেশন। অলরেডি আমি এই শব্দটা তোমাদের ভোক্যাব ক্লাসে করিয়েছি, অ্যাপোজি, অ্যাপেক্স, কালমিনেশন, জেনিথ। কিন্তু আমরা কালমিনেশন শব্দটা ব্যবহার করব যখন জেনারেলি এই হিস্ট্রি বা কোনো সময়কালকে যখন কোনো একটা জায়গায় পৌঁছানো হয়। হিস্ট্রিতে একটা সময়কাল, মনে রাখবে, এটা কোনো সময়কালকে যখন কোনো একটা জায়গায় অ্যাপেক্স লেভেলে বা টপ লেভেলে নিয়ে যাওয়া হয়, পিক লেভেলে নিয়ে যাওয়া হয়, উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড কালমিনেশন। তাহলে এখানে কি লিখলাম? বাসু ফর রিচিং ইন্ডিয়ান হিস্ট্রি টু ইটস কালমিনেশন, কাদের প্রভাবে? উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ, with the influence of, with the influence of Swamiji, with the influence of Swamiji। তো আশা করি প্রত্যেকে এই জায়গাটা বুঝলে, যে এই সেন্টেন্সগুলো জেনারেলি পিএসসির খুব পছন্দের সেন্টেন্স, এবং এর ওপর বেস করে ওরা কি করে, তোমার ট্রান্সলেশন গুলো দিতে থাকে, যাতে করে স্টুডেন্টরা এই লাইনগুলো ঠিকমতো একত্রিত করতে পারছে কিনা বা মিনিংটা ঠিক আনতে পারছে কিনা সেটা দেখার জন্য। তাহলে আশা করি প্রত্যেকে বুঝেছো যে আমরা কি লিখলাম। দেখে নাও, শঙ্করী প্রসাদ বাসু সেইড অব বাল গঙ্গাধর তিলক, শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী অ্যান্ড নেতাজি সুভাষ চন্দ্র বসু ফর রিচিং ইন্ডিয়ান হিস্ট্রি
to its culmination with the influence of Swamiji. With the influence of Swamiji. Is it clear? প্রত্যেকে একটু বলবে যে লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা, কিভাবে কানেক্ট করলাম লাইনটা। Is it clear? এখানে এই যে চারজনের নাম দিয়ে দিয়েছি, দ্যাট মিনস দিস ফোর্স। ওকে, এখানে যদি তুমি ফোর্স কথাটা আনো, চারজন আনো, তাহলে পরে সেন্টেন্সের আবার দোলাচলটা চেঞ্জ হয়ে যাবে, যে ফ্লোটা থাকবে সেটা আবার একটু নষ্ট হয়ে যাবে। ওকে, দিস ফোর্স লিখতে হবে, তখন দরকার নেই আমাদের। এই চারজন তো আছে, চারজনের নামেই আমি বলেছি, সুতরাং এতেই যথেষ্ট বোঝা গেল যে এই চারজনের কথাই এখানে বলা হচ্ছে। সবসময় ট্রান্সলেশন কিন্তু একদম, বিশেষ করে আজকাল যে ধরনের ট্রান্সলেশন গুলো আমি দেখছি দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট হুবহু অবশ্যই দরকার, যতটা নিয়ার বাই পৌঁছানো যায়, কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেন করতে গিয়ে মিনিংটা যেন কোনোভাবে হারিয়ে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর ফর টেকিং হলে ভালো হয়। ইয়েস, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম অয়ন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমারও কেমন একটা লাগছিল। ইয়েস, ইট ইট শুড বি টেকিং, ফর টেকিং। থ্যাংক ইউ অয়ন। ফর টেকিং ইন্ডিয়া, ইন্ডিয়ান হিস্ট্রি। ইয়েস, রিচিং এর থেকে টেকিংটা বেশি ভালো লাগছে আমার, টেকিংটাই ভালো লাগছে বেশি। ইয়েস। এরপরে স্বামীজির দেহান্তরের পরে যখন দক্ষিণ ভারতে প্রচার চলছে যে পাশ্চাত্যে গিয়ে এই সন্ন্যাসী নিষিদ্ধ খাদ্য গ্রহণ করেছেন, তখন তিলকের মতো মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ দরাজ হৃদয়ে বলেছেন স্বামীজি হলেন দ্বিতীয় শঙ্করাচার্য। তাহলে এখানে কি স্বামীজির দেহান্তরে পরে, মানে আফটার দ্য ডেথ অফ স্বামীজি। ওকে, তাহলে আফটার দ্য, এক এক করে ভেঙে ভেঙে করছি। After the death of Swamiji, after the death of Swamiji, কি হয়েছে? যখন দক্ষিণ ভারতে প্রচার চলছে পাশ্চাত্যে গিয়ে এই সন্ন্যাসী নিষিদ্ধ খাদ্য গ্রহণ করেছেন, তাহলে আফটার দ্য ডেথ অফ স্বামীজি, হোয়েন, অবশ্যই কমা দিয়ে, হোয়েন there was a rumor, when there was a, একদম সিম্পল ইংলিশে করবে, there was a rumor, there was a rumor in South India, oh sorry, একসাথে পড়ে গেছে, একটু ওয়েট করো, rumor in South India কি, that this monk had taken, কি নিয়েছে, নিষিদ্ধ তোমার খাদ্য গ্রহণ করেছেন, had taken forbidden, had taken forbidden food। এবার এখানে দিয়েছে, একটু ভালো করে বুঝবে, যে পাশ্চাত্যে গিয়ে, তার মানে উনি যখন পাশ্চাত্যে ছিলেন সেটাও তুমি লিখতে পারো, অথবা যখন উনি পাশ্চাত্যে গেছিলেন গিয়ে, তাহলে কি হলো, ভিজিটিং, ভিজিটিংও করতে পারো, ভিজিটিং, অথবা while had been in foreign, বা ইন দ্য ওয়েস্ট করো, ওয়েস্টটা খুব সুন্দর আসে, তখন ওয়েস্টই বলা হতো। ওকে, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্ট এটাকেই বলা হতো, পশ্চিমী। ওকে, তখন কি হয়েছিল, তো তখন কি হয়েছিল, তখন তিলকের মতো মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ দরাজ হৃদয়ে বলেছেন। তাহলে দরাজ হৃদয় মানে হলো কর্ডিয়ালি বলা। ওকে, তাহলে তিলকের মতো মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তখন এটাকে লিখতে হবে এ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তখন মানে কমা, এ মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ, মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ
কমা তিলক। কর্ডিয়ালি, কর্ডিয়ালি মানে হলো হৃদয় ছুঁয়ে যায় যে জিনিস বললে, ওকে। কর্ডিয়ালি কি করেছে, said that Swamiji was the second Shankaracharya, was the second Shankaracharya। আমি এবার লাইনটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। যে এখানে কি বলেছে, স্বামীজির দেহান্তরের পরে, তাহলে স্বামীজির দেহান্তরের পরেটা আমি যখন লিখব তখন কি লিখলাম, আফটার দ্য ডেথ অব স্বামীজি, আফটার দ্য ডেথ অব স্বামীজি কি হয়েছিল, যখন দক্ষিণ ভারতে প্রচার চলছে যে পাশ্চাত্যে গিয়ে এই সন্ন্যাসী নিষিদ্ধ খাবার গ্রহণ করেছেন। তার মানে দক্ষিণ ভারতে যখন প্রচার চলছে মানে কি, একটা রিউমার ছড়ে বেড়াচ্ছে। when there was a rumor কি in South India, কোথায়, in South India, কি সেটা, that this monk had taken forbidden food, কিভাবে, ভিজিটিং, গিয়ে কোথায়, in the west, অথবা যখন উনি ওয়েস্টে ছিলেন, had been in the west, যে কোনোটা লিখলেই কিন্তু তোমার কারেক্ট, উনি কারেক্ট দেবেন। তখন কি হয়েছিল, একজন মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ তিলকের মতো, এই মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ সে কে, তিলক, দরাজ হৃদয়ে, ভেরি ইম্পর্টেন্ট, এই দরাজ হৃদয়ে কোনো কিছুকে বলবে কর্ডিয়ালি, যখন কেউ কিছু বলে, সেইড কর্ডিয়ালি, ভেরি ইম্পর্টেন্ট, ওকে, সেইড কর্ডিয়ালি। তাহলে কর্ডিয়ালি সেইড কি বলেছিল, স্বামীজি ওয়াজ দ্য সেকেন্ড শঙ্করাচার্য, স্বামীজি ওয়াজ দ্য সেকেন্ড শঙ্করাচার্য। কেননা এখানে উনি কি লিখেছেন, যে এখানে উনি বলেছেন স্বামীজি হলেন দ্বিতীয় শঙ্করাচার্য, যেহেতু ইনভার্টেড কমার মধ্যে নেই তার জন্য আমাকে কি করতে হলো, পাস্টেই লিখে দিতে হলো, স্বামীজি ওয়াজ দ্য সেকেন্ড শঙ্করাচার্য। যদি ইনভার্টেড কমার মধ্যে থাকতো তাহলে আমাকে কি করতে হতো, স্বামীজি ইজ দ্য সেকেন্ড শঙ্করাচার্য ইনভার্টেড কমার মধ্যে রাখতে হতো। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ন্যারেশন, ওকে। এরপরে চলে আসি বেলুর মঠে এসে গাদি স্বামীজির সাক্ষাৎ পাননি, কিন্তু তিলক পেয়েছিলেন দুবার, ওকে। তাহলে বেলুর মঠে এসে গান্ধীজি কি পাননি, স্বামীজির সাক্ষাৎ পাননি। তাহলে গান্ধীজি ডিড নট মিট, কাকে, ডিড নট মিট স্বামীজি when he came to বেলুর মঠ। তাহলে কি লিখবো, গান্ধীজি did not meet Swamiji when he came to বেলুর মঠ। MOTH লিখবে, ওকে, MOTH লিখে দেবে, বেলুর মঠ বা MATH লেখে অনেকে, নো প্রবলেম অ্যাট অল। এরপর কি হয়েছে দেখো, কি লিখেছে এখানে, সেন্টেন্সের দোলাচলটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, কুড নট মিটও হতে পারে, ডিড নট মিট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখে নিচ্ছি একবার একটু, হ্যাঁ দেখে নিচ্ছি, দাঁড়াও। কুড নট মিট করলে একটু সুন্দর হয় সবচেয়ে বেশি, এবং মিনিংটা জোরালো হয়। ইয়েস, ইউ পিপল আর কারেক্ট, কুড নট মিট করো স্বামীজি when he came to বেলুর মঠ। এরপরে দ্বিতীয় কি আছে, কিন্তু তিলক পেয়েছিলেন দুবার, বাট তিলক গট টুয়াইস, সিম্পল এরকম লিখবে, বাট তিলক গট টুয়াইস। এবার এই জায়গাটা লেখার কায়দা, একটা হাইপেন দিয়ে দাও, হাইপেন দিয়ে পরের লাইনটাকে জুড়ছো তুমি কিভাবে দেখো, প্রথমবার স্বামীজি গিয়েছিলেন তিলকের পুনে আবাসে, দ্বিতীয়বার তিলক এসেছিলেন বেলুরে। তাহলে এখানে লিখে দেবে ফর দ্য ফার্স্ট টাইম, বা ফার্স্ট লিখে দাও,
Swamiji went to Tilak's residence কোথায়? In Pune. পুনা লেখে, পুনে লেখে। And for the second time, তখন কি হয়েছিল? তিলক এসেছিলেন বেলুরে। সেকেন্ড টাইম, কমা, when Tilak came to Belur. ওকে, তাহলে এখানে কি লিখলাম দেখে নাও, যে গান্ধীজি could not meet Swamiji when he came to Belur Math, but Tilak got twice. কিরকম একটা হাইপেন দিয়ে জুড়ে দিলাম। ফার্স্ট, Swamiji, ওখানে went হবে, টি দিয়ে নিও একটা, went to Tilak's residence in Pune, and for the second time, কখন? যখন Tilak came to Belur. Tilak came to Belur. ওকে, বা ভিজিটেড করতে পারো। ইয়েস, হ্যাঁ, ইউ আর কারেক্ট পার্থ, ভিজিটেডটা একটু সুন্দর হয়, কেম থেকে ভিজিটেডটা সুন্দর। ইয়েস, কেম টু করো না, ভিজিটেড বেলুর, ভিজিটেড করে দাও, ভিজিটেডটা খুব সুন্দর। আর এইখানেও করে দাও, when he visited বেলুর মঠ, এখানেও ভিজিটেড করে দাও, দুটো জায়গাতেই went to এর থেকে ভিজিটেডটা সুন্দর লাগছে। ইয়েস। এরপরে শ্রী অরবিন্দ বলেছেন, শ্রী অরবিন্দ কি বলেছেন? শ্রী অরবিন্দ বলেছেন রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব ছিল বলেই জাতীয় আন্দোলন সম্ভবপর হয়েছিল। তাহলে শ্রী অরবিন্দ সেইড, কি বলেছে শ্রী অরবিন্দ দেখে নিচ্ছি। শ্রী অরবিন্দ সেইড দ্যাট the national movement কি হয়েছিল? was possible due to the influence of Ramakrishna and Vivekananda. ওকে, সোজাভাবে লিখিয়ে দিলাম, অনেকভাবে লেখা যায়, চেষ্টা করবে যাতে গ্রামাটিক্যাল ভুল না হয়। সোজা লিখবো, গ্রামাটিক্যাল যেন ভুল না হয়ে যায়, শব্দের ব্যবহার যেন ভুল না করে ফেলি কঠিন লিখতে গিয়ে। দ্বিতীয় কি, লাস্ট ওয়ান, হরিজন আন্দোলনের উপর স্বামীজির প্রভাবের কথা গাদির সকল জীবনকার স্বীকার করেছেন। ওকে, তাহলে এই স্বীকার করা মানে কি? অ্যাকনলেজড। এই স্বীকার করা মানে কি? অ্যাকনলেজড। তাহলে লিখছি, ডিউ টু দেইনি, আমি ডিউ টু দেইনি, এই তো দিয়েছি ডিউ টু, এখানে দিয়েছি মনে হয়, দেখো তো ডিউ টু দিয়েছি, তুমি কোথায় বলছো একটু লেখো, তাহলে আমি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ফরও করতে পারো। ইয়েস, ইউ আর কারেক্ট, উই ক্যান ইউজ ফর করলেও হয়, ডিউ টু অথবা ফর দ্য ইনফ্লুয়েন্স অফ। ওকে, বা উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ, যে কোনোটা করা যেতে পারে। উইথ মানেও বিকজ, ওকে, উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ, যে কোনোটা করা যেতে পারে। আমি তিনটেই দিয়ে রাখলাম, তোমাদের মতো করে যেটা সুবিধা হয় তোমরা ইউজ করো, নো প্রবলেম অ্যাট অল। এরপর লাস্ট ওয়ান,
বা লাস্ট লাইন, হরিজন আন্দোলনের উপর স্বামীজির প্রভাবের কথা গান্ধীর সকল জীবনকার স্বীকার করেছেন। এই স্বীকার করা মানে কি এখানে অ্যাকনলেজড, তাই না? তো অল দ্য বায়োগ্রাফার্স অফ গান্ধীজি, আমরা এইভাবে লিখব, অল দ্য বায়োগ্রাফার্স অফ গান্ধীজি কি করেছেন? অ্যাকনলেজ করেছে। এবার এখানে তুমি যেহেতু পাস্ট, তুমি দুটো টেন্স ইউজ করতে পারো, হ্যাভ অ্যাকনলেজডও করতে পারো অথবা শুধু অ্যাকনলেজডও করতে পারো। ইটস আপ টু ইউ, নো প্রবলেম অ্যাট অল। ওকে, হ্যাভ অ্যাকনলেজড, অথবা তুমি যদি মনে করো এটা পাস্টেই হয়েছে, অ্যাকনলেজডও লিখতে পারো, কেননা এখানে কোনো রকমের লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং হ্যাভ অ্যাকনলেজড লিখতে পারো বা অ্যাকনলেজডও লিখতে পারো। হ্যাভ অ্যাকনলেজড কি, দ্য ইনফ্লুয়েন্স অফ স্বামীজি influence of Swamiji on Harijan movement, on the Harijan movement করো, on the Harijan movement, মুভমেন্টে এমটা বড় দিলে ভালো হয়। তো এই ছিল আমাদের আজকের আনন্দবাজার থেকে পাওয়া একটা খণ্ডাংশ। জেনারেলি তোমরা পিএসসি মিসেলেনিয়াস মেইনসের কোশ্চেন দেখে থাকবে, খুব সুন্দর কোশ্চেন ছিল এবং ওই ধরনের জায়গাগুলো থেকেই প্যাসেজের পিস অফ রাইটিংটা তোলা হয়। তো আমরাও সেভাবেই প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকলে জেনারেলি আজকে 91 নাম্বার হয়ে গেল, ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। সুতরাং আমরা ভালো জায়গায় পৌঁছে যাব। তো প্রত্যেকে বুঝেছো? একটু রিমার্কস দিয়ে দেবে, তাহলে আমি বুঝতে পারবো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো আমি মার্কস করে দিয়েছি বা ধীরে ধীরে পড়িয়ে দিয়েছি, তোমরা বাড়িতে করবে নিজেরা, বারবার করো, সেই ইউজগুলোকে নতুন যে ট্রান্সলেশনগুলো আসবে সেগুলোতে ব্যবহার করার চেষ্টা করো, এতে তোমাদের অনেক সুবিধা হবে। ওকে ওকে, থ্যাংক ইউ অল। এবার আমি চলে যাব একই জিনিস, সাউদার্ন মানে দক্ষিণ পার্ট, যেটা পার্ট হলে সাউদার্ন, ওকে, অংশ বোঝালে সাউদার্ন, আর এমনি নর্মাল সাউথ হলো দক্ষিণ। জেনারেলি অ্যাডজেক্টিভ সাউদার্ন, কারণ সাউদার্নের পর তুমি নাউন বসাতে হবে একটা। দিস ইজ দ্য গ্রামাটিক্যাল ডিফারেন্স, নাথিং এলস। তো এরপরে আমরা চলে আসি যে তোমাদের একটা লেটার রাইটিং আমি লিখতে দিয়েছিলাম, একটু উপর দিকে নিতে হবে। বলেছিলাম যে তোমরা এখন লিখবে না, আমি আগে জিনিসগুলোকে বুলেটস পয়েন্ট এখন থেকে আলোচনা করে দেবো, যার উপর বেস করে তোমরা লিখবে। এরপরে তোমার অ্যাডিশন বা সাবস্ট্রাকশন ইজ আপ টু ইউ। যদি আমারটা ভালো লাগে তুমি লিখতে পারো, না হলে তোমারটাও যদি মনে করো যে তোমার পয়েন্টগুলোকে ভালো মনে হচ্ছে, ইউ ক্যান রাইট ইউর পয়েন্ট অলসো, নো বাউন্ডারি। ডেসক্রিপটিভে কোনো বাউন্ডারি হয় না। কি আছে, কি দিয়েছিলাম? রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ ডেইলি নিউজ পেপার রিগার্ডিং কি making our educational system more strategic, interesting and কি relevant. Very important যে তুমি এডিটোরিয়াল একটা নিউজ পেপারের এডিটরের কাছে লিখছো যে তোমার এডুকেশনাল যে সিস্টেম আমাদের, সেটা কি হতে হবে? স্ট্র্যাটেজিক হতে হবে, ইন্টারেস্টিং হতে হবে এবং রিলেভেন্ট হতে হবে। ওকে, তো সেটা করার জন্য কি কি প্রয়োজন সেটাকে তোমাকে 200 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। প্রথম হলো বুলেটস পয়েন্ট, কোন পয়েন্টস গুলোর উপর বেস করে লিখবে। দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি, তবে সেম লাইন যেন আমি তোমাদের কাছে রিপিটেশন না পাই। যে কি বলেছে, যে আমাদের তুমি যখন সেকেন্ড প্যারাতে আসবে, কোথায়? যেখানে ওই যেখানে থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিম ডেইলি হেনা তেনা, ওইটা তো গেলই একটা প্যারা। তার পরের প্যারাতে যেখানে তুমি প্রয়োজন কেন, কেন এই এডুকেশনাল রিফরমেশনের প্রয়োজন, কেন আমাদের এডুকেশনাল সিস্টেমটাকে স্ট্র্যাটেজিক বা ইন্টারেস্টিং বা রিলেভেন্ট বানানোর প্রয়োজন, সেই লুপ হোলটা কোথায়, প্রবলেমটা কোথায়, সেই প্রবলেমটাকে যখন তুমি অ্যাসাইন করছো,
সেটা কি লিখবে, যে আওয়ার এডুকেশনাল সিস্টেম হ্যাজ বিকাম মেকানিক্যাল, it has become stagnant and unable to meet the requirements of globalization. এক কথায় প্রকাশ করে দিলে, হিন্দু পত্রিকার লাইন, ইটস নট মাই লাইন, হিন্দু পত্রিকা এটা এইভাবে লিখেছে, তো তোমরা অন্যভাবে লেখো, এগুলো এটাও ইউজ করতে পারো, নো প্রবলেম। কিন্তু এমন ভাবে লিখবে যে শুধু এই লাইনটাই লিখেছো তা নয়, আগে পেছনে তোমার লেখার যে বাচন বা তোমার বয়ান সেটা কেমন হবে সেটা আমি দেখব কালকে। তাহলে কি লিখলে, যে মেকানিক্যাল হয়ে গেছে এবং স্ট্যাগন্যান্ট হয়ে গেছে। স্ট্যাগন্যান্ট মানে একটা জায়গায় অচল অবস্থায় পৌঁছে গেছে, এবং এই যে গ্লোবালাইজেশনের যে রিকোয়ারমেন্ট দরকার, সেই রিকোয়ারমেন্টটা এটা কি করতে পারছে না, পূরণ করতে পারছে না। আর কি লুফল আছে, যে এটা শুধুমাত্র একটা মেমোরি গেম, স্টুডেন্টস কোনোভাবেই এনজয় করছে না স্টাডি কন্টেন্টস, এবং প্র্যাকটিক্যাল যে লুফল গুলো আছে সেগুলোকে ফেস করছে স্টুডেন্টস। প্র্যাকটিক্যাল লুফল ইন অ্যাপ্লিকেশন, তোমার অ্যাপ্লিকেশনটা তুমি কখন বুঝতে পারছো, আজকে বুঝতে পারছো। ট্রান্সলেশন কিন্তু ক্লাস 8-এও শিখেছো, প্রিসাইজ কিন্তু ক্লাস 9-এও শিখেছো, 10-এও শিখেছো, তাও আজকেও আবার নতুন করে শিখতে হচ্ছে। এই যে অ্যাপ্লিকেশন, তুমি ইতিহাস কিন্তু ক্লাস 9-এও পড়েছো, 10-এও পড়েছো, এগেইন আজকে নতুন করে কেন পড়তে হচ্ছে। ম্যাথমেটিক্স সেই ছোটবেলাতেও পড়েছো, তাও আজকে নতুন করে কেন অ্যাপ্লিকেশনের দিকে পড়তে হচ্ছে, তোমাকে বারবার সেই এক চ্যাপ্টার কেন তোমাকে মনে করতে হচ্ছে, কেন? তার কারণ হলো যে এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তোমার জানা নেই। প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন, সেই লুপ হোলটা কিন্তু তুমি অ্যাপ্লিকেশনে গিয়ে ফেস করছো। তাহলে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি কানেক্ট করছো। যে প্রথম যে প্যারাটা লিখলে সেখানে তো গেল স্ট্রাকচার, দ্বিতীয় প্যারায় যেখানে কেন এটা প্রয়োজন সেটা যখন তুমি ব্যাখ্যা করছো, তখন এই দুটোকে হাইলাইট করছো। ওকে, যে একটা কি, একটা মেকানিক্যাল হয়ে গেছে, স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, এবং গ্লোবালাইজেশনের যে রিকোয়ারমেন্ট সেটা এটা পৌঁছাতে পারছে না। এটা কি হয়েছে, মেমোরি গেমে পরিণত হয়েছে, স্টুডেন্টসরা এনজয় করছে না এই স্টাডির কন্টেন্টস। তার কারণ কি, তারা কি করছে, ফেস করছে প্র্যাকটিক্যাল লুপহোল ইন অ্যাপ্লিকেশনে। ওকে, আর যদি তুমি কিছু পয়েন্ট লিখতে চাও এর সাথে লিখতে পারো, ইটস আপ টু ইউ। মেইন যে দুটো পয়েন্ট সেটা আমি এখানে আলোচনা করে দিলাম, এর উপর বেস করে তুমি তোমার সেকেন্ড প্যারা তৈরি করো, কেননা তোমাকে কিন্তু 200 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার হলো তোমার সাজেশনের জায়গা, যে তুমি কি মনে করো কিভাবে করা যেতে পারে। দ্য কারিকুলাম শুড ইন্টিগ্রেট প্র্যাকটিক্যাল লার্নিং, যেটা প্র্যাকটিক্যাল লার্নিং বেসড হওয়া উচিত, যেটা বোঝা যাবে, দ্যাট ইজ আন্ডারস্টুড অ্যান্ড লার্নড, যেটা ইজিলি কি হবে, বোঝা যাবে এবং ইজিলি শেখা যাবে। ওকে, প্র্যাকটিক্যাল লার্নিং এর উপরে তুমি কি করতে বলছো, প্রথমে জোর দিতে বলছো, যে প্র্যাকটিক্যাল লার্নিং যেন এর মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া হয়। ওকে, এবং স্পেশাল এম্পাসাইজ দিতে বলছো কিসের উপর, পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক্স, যে তার যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং সে যে কি নিয়ে পড়াশোনা করছে, সেটা কেন পড়ছে, কি তার প্রয়োজনীয়তা, সেটা যেন সে জানতে পারে বা বুঝতে পারে, সেই এমফাসিস দিতে বলছো সেই একাডেমিক্স গুলোর উপরে। এরপর কি, এটা কি হতে হবে, এটা একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত। কোনটা, সরি নামছে না কেন, কোথাও একটা, ও আচ্ছা, সরি সরি সরি, এই পেজটাই শেষ। যে কি হচ্ছে, যে ইট শুড বি দ্য প্ল্যাটফর্ম ফর ট্রেনিং অফ ফ্যাকাল্টিজ অব আওয়ার ফিউচার্স বডি অ্যান্ড মাইন্ড। যে বলছে ফ্যাকাল্টি মানে কিন্তু যারা পড়ায় তারা নয়, তাদের কথা তুমি তুলতে পারো, নো প্রবলেম। যে আমাদের মন এবং দেহের, আমাদের ফিউচার মানে কারা, ফিউচার মানে হলো সেই যুব সমাজ। এই ফিউচার, এই যুব সমাজদের বডি এবং মাইন্ড, এইটা গঠনের যে প্রধান ফ্যাকাল্টিস গুলো, প্রধান যে উপকরণগুলো, সেগুলো যেন কি হয়, সেগুলো যেন একটা ট্রেনিং প্ল্যাটফর্মে পরিণত হয়। আমাদের এই এডুকেশনাল সিস্টেমটা সেগুলোকে ট্রেনিং করছে, মানে প্রতিনিয়ত সেগুলোকে কি করছে, ট্রেইনড করছে। এই অবস্থায় যেন আমাদের এই নিউ কারিকুলাম, বা যেটাকে তুমি ভাবছো যে যেখানে চেঞ্জেস প্রয়োজন, সেটা যেন এই জায়গায় গিয়ে উপনীত হয়। ওকে, এটা দা হিন্দু পত্রিকার লাইন, তোমরা এটাকে নিজের মতো করে সরলীকরণ করে লিখতে পারো, বা এটা লিখলেও লিখতে পারো, নো প্রবলেম। যিনি পড়ার তিনি বুঝে নেবেন ঠিক যে কি লিখতে চাইছো তুমি। রিফর্মড এডুকেশনাল কারিকুলাম মাস্ট ফোকাস অন প্রডিউসিং এনলাইটেন্ড অ্যান্ড ট্যালেন্টেড পার্সোনালিটিস। যে বলছে তোমাকে কি করতে হবে, ফোকাস রাখতে হবে এই এডুকেশনাল, যেটা রিফর্মড আসবে, বা যেটাকে রিফর্ম করে তুমি যেটা ভাবছো রিফর্ম করা উচিত, সেটা কি করা উচিত, সবসময় ফোকাস করবে
প্রডিউস করতে কি এনলাইটেন্ড, উজ্জীবিত এবং ট্যালেন্টেড পার্সোনালিটিস, যারা কি করতে পারে, ফেস করতে পারে যে কোনো রকমের ডিফিকাল্টিস। এই যে বর্তমান যে অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক যে পরিবর্তন এর সাপেক্ষে বা এই সময়কালে, ওকে, এর উপর বেস করে তুমি তোমার এই 6টা পয়েন্ট, আমি বুলেট পয়েন্ট তোমাদের বলে দিলাম, যে এই পয়েন্টগুলোকে তুমি এবার ইন্টিগ্রেট করে নাও। ইন্টিগ্রেট করে তোমার আরো সেন্টেন্স এর মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করো এবং জিনিসটাকে সিকুয়েন্সিয়ালি, যাতে তোমার লেখাটা পড়ে একটা ফ্লো আসে এবং বুঝতে পারে। তাহলে প্রথম পার্টে তুমি কি করবে, কেন তোমার মনে হচ্ছে যে এই এডুকেশনাল কারিকুলামটা স্ট্র্যাটেজিক নয় বা রিলেভেন্ট নয়, সেটা তুমি প্রথম লাইনগুলোর মধ্যে বা সেকেন্ড প্যারাতে তুমি হাইলাইট করো। এরপর তুমি তোমার সাজেশনের জায়গায় যাও। সাজেশনের জায়গাতে এই 3, 4, 5, 6 এই পয়েন্টগুলোকে তুমি হাইলাইট করো। হাইলাইট করে তোমার রাইটিংটাকে একদম এমব্যালিশ করার চেষ্টা করো, দেখিয়ে দিতে চেষ্টা করো যে তোমার থিঙ্কিংটা কি। ইউ আর গোয়িং টু বি অ্যান বিসিএস অফিসার, তোমার থিঙ্কিং পাওয়ার অবশ্যই এখানে জাজড হবে। তো ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুলেট পয়েন্টগুলো বুঝতে পেরেছো? এবং আমরা কালকে এই রাইটিংটা দেখতে চাই। তোমরা প্রত্যেকে কাল বেলা দুপুর 1টার মধ্যে এই রাইটিংটা লিখে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে একটু মেসেজ করে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা। তো এই আলোচনা আমার মনে হয় তোমাদের অনেকটা হেল্প করবে, যেহেতু যাই লিখতে দেব না, আমি এইভাবে করে তোমাদেরকে আগে আলোচনা করে দেব, সেটা তোমাদের জন্য ভালো হবে। ওকে, তো দুপুর 1টার মধ্যে অবশ্যই লিখে সাবমিট করবে প্রত্যেকে। আমি প্রত্যেকের লেখাই পড়ার চেষ্টা করব। অনেক সময় সময়ের অভাবে রিমার্কস দেওয়া হয় না, কিন্তু চেষ্টা করব যাতে প্রত্যেকে লিখতে পারো। যার এক্সাম আছে বা যার যা আছে সে না লিখলেও চলবে। ওকে, ডোন্ট টেক প্রেশার, ডোন্ট টেক, এটার উপর জোর রাখার দরকার নেই। তোমার এক্সাম ভালো হোক, শুভকামনা রইল। ওকে, গুড নাইট টু ইউ অল, থ্যাংকস ফর জয়নিং।